বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী ও হালদা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। দুর্গত এলাকাগুলোতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বিপদসীমার উপরে রয়েছে 7 নদীর পানি। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের 30টি পয়েন্ট ধসে গেছে। প্রতিবেশী দেশের উজানের ঢল আছড়ে পড়ছে বাংলাদেশে। স্রোতের তোরে বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম। গত 12 দিন আগে ফেনীর পরশুরাম, ফুলগাজী উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 26টি পয়েন্টে ভাঙন দেখা দেয়, যা দিয়ে পানি ঢোকে লোকালয়ে। তলিয়ে গেছে 2 উপজেলার 80টি গ্রাম। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ যান চলাচল। সহায়তায় এরই মধ্যে কাজ করছে সেনাবাহিনী। 2 দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর কয়েকটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে সবগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর প্রতিরক্ষা বাঁধে 2টি স্থানে ভাঙনে কুলাউড়া ও রাজনগর উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে 4টি স্থানে ভাঙনে কমলগঞ্জ উপজেলার 80টি গ্রাম প্লাবিত হয়েছে। ভারত থেকে নেমে আসা পানি ও টানা বর্ষণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদীর ওপর নির্মিত বহরা রাবার ড্যামে ভয়াবহ রূপ ধারণ করেছে। দুপারের ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাবার ড্যাম দিয়ে পানি আসার গতি ছিল ভয়ানক। অপরদিকে আকস্মিক বন্যায় মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, পুকুর, রোপা, আমন ধানের জমি তলিয়ে গেছে। অনেক পুকুর তলিয়ে গিয়ে লাখ লাখ টাকার মাছ বানের পানিতে ভেসে গেছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও বন্যার পানিতে তলিয়ে গেছে নোয়াখালী। বন্যার পানিতে বসতঘর, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানও তলিয়ে গেছে। বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। পানিতে জেলা শহর মাইজদি, নোয়াখালীর পৌরসভার 9টি ওয়ার্ড, চৌমোহনী পৌরসভার সবকটি ওয়ার্ডের রাস্তাগুলো হাঁটু পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় শত শত মৎস্য খামারের মাছ ভেসে গেছে, তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজি। রাতভর বৃষ্টিপাতে একদিনের ব্যবধানে ফের তলিয়ে গেছে খাগড়াছড়ি শহরের নিচু এলাকার ঘরবাড়িগুলো। ভোর থেকে পানি প্রবেশ করতে থাকে লোকালয়ে। এতে ভোগান্তিতে পড়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। জেলা সদরের গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, শব্দমিয়া পাড়া, শান্তিনগর, মুসলিম পাড়া, রাজ্যমণির পাড়া, কালাডেবা, বটতলি, ফুটবিল এলাকার নিচু এলাকায় পানি উঠেছে। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি, লংদু ও সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সারা দেশে বন্যা কবলিত জেলাগুলোয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সঞ্জয় কুমার দে। ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর 10টি স্থানে প্রতিরক্ষা বাঁধের 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার বাড়িঘরে পানি ঢুকেছে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে মানুষের বাড়িঘরে পানি ঢুকেছে, যার দরুন মানুষ অত্যন্ত দুর্ভোগে রয়েছেন এবং অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। বন্যা কবলিত মানুষের সাথে আমি আলাপ করেছিলাম। তারা আমাকে জানিয়েছেন, তারা যেহেতু ঘরে চুলা পর্যন্ত ডুবে গেছে, তারা রান্নাবান্না করতে পারছেন না, যার দরুন তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। আমি মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন প্রত্যেকটা উপজেলার এই ইউএনওকে নির্দেশ দিয়েছেন যাতে বন্যা কবলিত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয় এবং বন্যা কবলিত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই ছিল মৌলভীবাজার থেকে বন্যা কবলিত এলাকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। যেমনটি বলছিলাম, গত 5 দিন যাবৎ যে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, বৌলাই, পাটলাই সহ সবকটি নদী এবং হাওরে কিন্তু পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো পানিবন্দির খবর কিন্তু আমরা পাইনি। তবে যে জেলা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটি জানিয়েছেন যে এখন
পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়া হচ্ছে। তবে যদি এইভাবে বৃষ্টিপাত এবং উজান থেকে পানি নামা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু পরবর্তীতে এইভাবে কিন্তু বন্যা মোকাবেলা করতে হবে। তবে গত যেই বন্যায় সুনামগঞ্জের কৃষিখাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বন্যা কাটতে না কাটতে আবার যদি এইভাবে মানুষের ফসলি জমি নষ্ট করে তাহলে কিন্তু সুনামগঞ্জবাসী কিন্তু আবারও দুর্ভোগে পড়বে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পানি বৃদ্ধির সর্বশেষ। হানিফ, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কিছুক্ষণ আগে সাংবাদিকদের ব্রিফ করেছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এই বিষয়ে আরও তথ্য জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, চলমান বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কি তথ্য জানিয়েছে, জানাবেন। ধন্যবাদ সৌদা আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন যে বন্যা দেখা দিয়েছে, সেই বন্যা নিয়ে অল্প কিছুক্ষণ আগে অতিরিক্ত সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যে অতিরিক্ত সচিব তিনি আমাদেরকে বেশ কিছু বিষয় জানিয়েছেন। তবে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তিনিও কিন্তু এখানে এসে পৌঁছেছেন, তিনিও ব্রিফ করবেন। তো আমাদের যে বিষয়গুলো জানিয়েছেন আমাদের দর্শকদেরকে আমরা যদি একটু জানাতে চাই, এর মধ্যে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে গঠন করা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে তারা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। তারা আমাদেরকে যে জানিয়েছে এখন পর্যন্ত যে 8টি জেলায় আসলে বন্যা দেখা দিয়েছে এবং সেই 8টি জেলার মধ্যে 50টি উপজেলা কিন্তু বন্যায় পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানে এরই মধ্যেই কিন্তু তারা যে বলছেন যে প্রায় 29 লক্ষ মানুষ, আসলে 29 লক্ষের কিছু বেশি মানুষ কিন্তু এই বন্যা কবলিত হয়েছেন এবং তাদেরকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী কিন্তু এরই মধ্যে পুরো যে জেলাগুলো বন্যা কবলিত হয়েছে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের আরও যদি প্রয়োজন হয় জেলা প্রশাসকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের ভিত্তিতে তারা সেই ত্রাণগুলো সেখানে পৌঁছে দিতে তারা এরই মধ্যে কিন্তু প্রস্তুত রয়েছেন। তবে এখন পর্যন্ত তারা যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন যে মানুষ দুটি জেলায় আসলে এখন পর্যন্ত 2 জন মানুষ এই বন্যার কারণে মৃত্যুবরণ করেছেন এবং এছাড়া আর বাকি যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 29.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে, আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যেই সামনের দিনগুলোতে আসলে আগামী আরও 2 দিন পর বন্যার পানি অনেকটা কমতে থাকবেন, বৃষ্টিপাত কমে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং তারা আবহাওয়ার যে অধিদপ্তরের পূর্বাভাস থেকে তারা বলছেন। তবে সব কিছু মিলিয়ে আমরা বলবো যে এরই মধ্যে কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, নগদ অর্থসহ শুকনো খাবার কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে তারা প্রস্তুত সার্বক্ষণিক তারা বিষয়গুলো, বন্যার সার্বিক বিষয়গুলো মনিটরিং করছেন এবং সব বিষয়ে তারা খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে তারা সবসময় কিন্তু 24 ঘন্টায় কিন্তু মনিটরিং করছেন। একটি সেল গঠন করা হয়েছে। অর্থাৎ আমরা বলবো যে দেশের বন্যা পরিস্থিতি আরও বাড়তে পারে সেই পূর্বাভাস রয়েছেন এবং সেই বাড়ার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। তবে কী কারণে বন্যা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে বিষয়গুলো উঠে আসছে যে ভারতের বিভিন্ন বাঁধ খুলে দেওয়া হচ্ছে বা সেইগুলোর বিষয়ে তারা এখনও কিছু বলতে পারেনি। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী হয়তো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, তারা হয়তো বিষয়গুলো আমাদেরকে জানাতে পারবেন। সৌদা। রাকিব, আপনাকে ধন্যবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যার সময় দায়িত্ব পালনে কারো অবহেলা হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া অনতিবিলম্বে সরকারি বেসরকারি সব বোট দেশের বন্যা দুর্গত এলাকায় নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক সব শ্রেণীর মানুষকে জাতীয় প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা যেভাবে গণ অভ্যুত্থান করেছি ঐক্যবদ্ধভাবে, এটি আমাদের একটি ন্যাশনাল ক্রাইসিস সামনে চলে এসেছে, সেটাকে আমাদের আবার সেই ইউনিটি ধরে রাখতে হবে। সেই জায়গা থেকে সকল সামাজিক রাজনৈতিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি যে আমরা সকলে একসাথে সেখানে যাতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে আমরা কাজ করব এবং আমরা বাংলাদেশকে রক্ষা করব। কোনো আলোচনা ছাড়া, কোনো ধরনের ডিসকাশন ছাড়াই কিন্তু বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো, যদি বাংলাদেশের জনগণের বিপক্ষে কোন রাষ্ট্র দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণও কিন্তু তার জবাব দিবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত নিয়ে কৌশলগত আলোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। জাতিসংঘের দলটি উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করবে, একই সাথে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন তারা। প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে এই 3 সদস্যের দল আগামী 7 দিনে ঢাকায় অবস্থান করবেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরে আমির খসরু জানান, বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। পাচারকৃত টাকা ফিরিয়ে আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি বিএনপি, যৌক্তিক সময়ের মধ্যে তারা নির্বাচন দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক, অর্থনৈতিক সহ সব যে রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়ার কি পথ, আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এই ব্যাপারে, মূলত এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে সব উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি সহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের নামে নিউ মার্কেট থানায় মামলা দায়ের হয়েছে। নিহত ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা করেন, যেখানে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল ও সালমান এফ রহমান সহ নাম উল্লেখ করা হয়েছে 130 জনের। এছাড়া অজ্ঞাতনামা আরও 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। 2014 সালে দুদকের করা অর্থ পাচার মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ ঢাকার বিশেষ জজ 1 এর বিচারক আবুল কাশিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত হন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তাকে খালাস প্রদান করেন আদালত। 2014 সালের 6 ফেব্রুয়ারি রমনা মডেল থানায় মোশাররফের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করেন দুদক। পরে একই বছরের 14 আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 2001 থেকে 2006 কোনো টাকা বিদেশে কোনো কালে কোনো রকম দিয়েছে, এটা এরা প্রমাণ করতে পারেনি। এবং এই যে মানি লন্ডারিং আইনে যে প্রেডিকেন্স অফেন্স আছে, যে অফেন্সগুলো আছে একটা একটা করে আমাদের সিনিয়র আইনজীবী জিজ্ঞেস করেছেন আইউকে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই অন্যায়গুলো উনি করেননি। তাহলে কেন এই মামলা করলো? শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রতিহিংসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবাইর হাসান জিহাদ। টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা করতে পারছে না গুলিবিদ্ধ শিক্ষার্থীদের পরিবার। এজন্য সরকার ও সাধারণ মানুষের কাছে সহযোগিতা প্রত্যাশা করছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি HM মোনায়েম খানের পাঠানো তথ্যচিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে গত 16 জুলাই পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন সিরাজগঞ্জের তারাস উপজেলার আমিনুর রহমান টুটুল। এ সময় টুটুলের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জরুরি ভিত্তিতে সিরাজগঞ্জের একটি ক্লিনিক ও পরে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন টুটুলের চোখের জন্য আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। এর জন্য বিদেশেও নেওয়া প্রয়োজন বলে জানান তারা। দরিদ্র পরিবার হওয়ায় সুচিকিৎসা নিশ্চিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে টুটুলের। চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার বাবার নাই। সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে, আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে, তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পাইতাম। কোন অবস্থা চোখের মধ্যে গুলি আছে, অবস্থা আরো চোখ দিয়ে দেখতে পারতেছে না, চোখ ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তার চিকিৎসা করেন তো। একই দিনে শহরের রেলগেট এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট জুবায়ের হাসান জিয়াদের চোখে লাগে। পরে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থাও ভালো না দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়, কিন্তু সেখানেও তার সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানান তারা। প্রথমত লাঠি চার্জ করে আমাদের উপর, আমরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করার পর পুলিশ আমাদের উপর অনেক রকমের আক্রমণ করে, টিয়ার সেল গ্যাস ছড়ে গুলি করে। তো এক পর্যায়ে এসে একটা ছড়া গুলি এসে আমার চোখের ভিতর ঢোকে। চলে আসলো, ডাক্তারের কাছে ভর্তি হইলো না, ওইলি পারে এখন মানে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হইতে, 3টা অপারেশন আছে, তারপরে চোখের লেন্স পাল্টার লাগবে। বিশেষ করে তার বাম চোখের এই সাইড দিয়ে যে গুলিগুলো লেগেছে, এগুলো ডক্টর দেখানো হয়েছে, ওনারা বলেছেন যে এটা অন্তত 2টা অপারেশন লাগবে। একাধিক গুলি আরো মাথায়ও লাগে, বিভিন্ন জায়গায় লাগে। তো চোখে যে গুলিটা লেগেছে ওই গুলিটা হচ্ছে অনেক মারাত্মকভাবে ঢুকে পড়েছে ভিতরে। ঊর্ধ্বতন মহলকে এই বিষয়ে আলোকপাত করার জন্য দৃষ্টি স্থাপন করতে অনুরোধ করি। অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় সুচিকিৎসা নিতে পারছেন না জিয়াদও। তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশা করে আহতদের পরিবার ও সহপাঠীরা। আমাদের সাতকার অনেকজন আহত হয়েছে, ও ওখানে ছিল, দৌড় দেওয়ার সময় ওর গুলিটা চোখে লাগে। আমার এই ভাইয়ের জন্য, এই সহযোদ্ধার জন্য যেন আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার একাধিক হটলাইন ও সহযোগিতা পুল স্থাপন করেছে। ইলিয়াস কমল, মাই টিভি। এবার পাবলিক ভিউ। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই সরকারের নাগরিকদের প্রত্যাশা বৈষম্য দূরীকরণ সহ দুর্নীতির মূল শিকড় উৎপাটন যেমন করতে হবে, তেমনি গঠন করতে হবে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ একটি অরাজনৈতিক বিভেদহীন বাংলাদেশ। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদপুর। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের পর স্বস্তি ফিরে এসেছে সর্বস্তরের নাগরিকদের মাঝে। তারা বলছেন এমন রাষ্ট্র গঠন করতে চান যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি, বিভেদ ও সংঘাত। তারা যে এরকম অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে সেটা কোনো সময় কাম্য ছিল না। আমরা শান্তিপূর্ণ মীমাংসা চেয়েছিলাম। আমি ছাত্র হিসেবে যাব, কোনো রাজনৈতিক প্রভাব যেন খাটানো না হয়, ঘুষ মুক্তভাবে থাকুক, মেধা তালিকা অনুযায়ী চাকরি হোক। চারিদিকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এটাকে দ্রুত শান্ত করতে হবে, দেশের উন্নয়নের জন্য ভাবতে হবে। দেশটা যাতে ভালোভাবে থাকে, জনগণ যাতে ভালোভাবে থাকে, সেই প্রত্যাশা আমরা সরকারের কাছে চাচ্ছি। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, সুন্দর শান্তিতে থাকি, মানুষজন শান্তিতে বসবাস করতে, এটাই চাই। জনগণের প্রত্যাশা বিভেদহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেটা হচ্ছে সেটা যাতে আনা হয়, সেটা আমরা সরকারের কাছ থেকে চাই। আমরা জনগণের সরকার চাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা যাতে আপনার জনগণের নাগালের ভিতরে থাকে। শাসক হিসাবে আমরা দেখতে চাই ডক্টর ইউনূসে দেশ যেন শান্তি সুষ্ঠুভাবে দেশ যেন চলে। পুরো যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হলো, ওনাদের কাছে আমার প্রত্যাশা হলো দেশের সব বিষয়ে স্থিতিশীলতা। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটি নিবন্ধন বাতিল ও পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনাসহ বিভিন্ন বিষয়ে আর্জি জানিয়ে করা রিটের শুনানি হবার কথা রয়েছে আজ। হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে। গত মঙ্গলবার হাইকোর্টের বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন। গত 19 আগস্ট মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট করেন। ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্য।
ত্রিপুরার 7 জন সহ বিভিন্ন রাজ্যে অন্তত 22 জনের প্রাণহানির খবর মিলেছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো মানুষ। বন্যার পানির তোড়ে নিখোঁজ বেশ কয়েকজন। অপরদিকে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোয় যে বন্যা দেখা দিয়েছে সেটি ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য হয়নি বলে দাবি করেছে ভারত। জুবাইর রহমানের রিপোর্ট। গেল 2 দিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে ত্রিপুরা রাজ্য। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, রাজ্যের প্রধান 4টি নদী খোয়াই, মহুরী, ধলাই ও হাওড়ার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই 4 নদী বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত দিয়ে প্রবাহিত। ফলে নদীর পানিতে প্লাবিত হয়েছে বাংলাদেশের সীমান্ত সংশ্লিষ্ট অঞ্চলগুলো। ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলাও। বাগাফায় 375.8 মিলিমিটার, বিলোনিয়ায় 324.4 মিলিমিটার ও অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ত্রিপুরার রাজ্য সরকার বন্যার্তদের জন্য 183টি আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে 5,500-এরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবার। এদিকে সিকিমে ভূমিধসে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। নাগাল্যান্ডে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়ক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে ভ্রমণের সতর্কতা জারি করেছে প্রশাসন। ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। অপরদিকে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ পূর্বাঞ্চলের জেলাগুলোয় যে বন্যা দেখা দিয়েছে সেটি ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য হয়নি বলে দাবি করেছে ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ অববাহিকার পানির কারণে হয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এখনকার সংবাদ ছিল পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbaংলা এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbaংলা, facebook/mytvbaংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।